বায়তুল মোকাররমে হামলার নেতৃত্বে সাবেক খতিব, লোক আনা হয় গোপালগঞ্জ থেকে। ৬০০ জনের বিরুদ্ধে মামলা। পাহাড় অশান্তির ঘটনায় উচ্চ ক্ষমতা সম্পন্ন তদন্ত কমিটি গঠন, অস্থিতিশীলকারীদের কোনো ছাড় নয়। দেশকে এগিয়ে নিতে শুধু সংস্কারের প্রস্তাব নয়, রাজনৈতিক অধিকার আদায় করতে হবে বললেন তারেক রহমান। বিচার বিভাগের জন্য পৃথক সচিবালয়ের প্রস্তাব প্রধান বিচারপতির, বিচারক নিয়োগে করা হবে নীতিমালা। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনাম। আমন্ত্রণ ২১শে সংবাদে, সাথে আছি আমি প্রণব চক্রবর্তী। দর্শক, ২১শে টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/21ETV চ্যানেলে। শুক্রবার গোপালগঞ্জ জেলা থেকে আসা লোকজনই প্রথমে হামলা চালিয়েছিল জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের ভিতরে। তাদের নেতৃত্বে ছিলেন সাবেক খতিব রুহুল আমিন। এমন অভিযোগ একাধিক ইসলামী দলের নেতাদের। এদিকে সংঘর্ষের ঘটনায় সাবেক খতিব সহ ৫৪ জনের বিরুদ্ধে মামলা হয়েছে রাজধানীর পল্টন থানায়। অজ্ঞাত আরও ৫ থেকে ৬০০ জনকে করা হয়েছে আসামি। আরও জানাচ্ছেন দীপু শিকদার। জুমার নামাজের আগে বয়ান চলাকালে পালিয়ে যাওয়া খতিব রুহুল আমিন আর তার লোকজন বাধা দিলে শুরু হয় সংঘর্ষ। আর এতে নাকি অংশ নেন গোপালগঞ্জ থেকে ৬টি বাস ভর্তি করে আসা সন্ত্রাসীরা। বেশ কিছুক্ষণ তুমুল সংঘর্ষের পর আতঙ্ক আর থমথমে পরিস্থিতির মধ্যে আদায় করা হয় জুম্মার নামাজ। সেই খতিবের মাধ্যমে তার বিশেষ এলাকার কিছু লোকজনকে নিয়ে এবং তারা তাদেরকে দিয়ে জুমা পড়াবে, এইভাবে তিনি এখানে আসছেন। এই অসন্তুষ্টির বহিঃপ্রকাশেই যেটা কেউ কেউ সেটার প্রতিবাদ করছে, যে ওনার পিছনে একটু আওয়াজ উঠছে। আর আওয়াজ ওঠার পরেই যেটা আমরা শুনলাম যে বিশেষ সেই লোকগুলা তাদের উপর আক্রমণ চালাইছে, মসজিদে ভাঙচুর হয়েছে। হ্যাঁ, শুনছি যে গোপালগঞ্জের এলাকার অনেক লোকজন এখানে আসছে। এমন ঘটনাকে কোনোভাবেই সমর্থন করা যায় না বলে মনে করছে খেলাফত মজলিস। ঘটনাকে খুব বিচ্ছিন্ন ঘটনা বলার তো সুযোগ নেই, কারণ এখানে দায়িত্বশীল ব্যক্তিরা ছিলেন। দেশের সবচেয়ে ধর্মীয় একটা ইবাদতখানার মধ্যে ঘটনাটা ঘটেছে, সুতরাং এ ব্যাপারে যারা উপস্থিত ছিলেন অবশ্যই তাদের দায় আছে। শুক্রবারের ঘটনায় অজ্ঞাতনামা ৫০০রও বেশি মানুষকে করা হয়েছে মামলার আসামি। সাবেক খতিব সহ ৫৪ জনের নাম উল্লেখ করে মামলা করা হয়, যাদের অধিকাংশের বাড়ি গোপালগঞ্জে। আজকেই মামলার আনুষ্ঠানিক অভিযোগটা এসেছে, যে মামলার যে এজাহার এবং অন্যান্য তথ্য পর্যালোচনা করে আমরা তদন্তের সময় বের হয়ে আসবে। এই ঘটনা যদি কেউ ইচ্ছাকৃতভাবে কোনো কিছু ষড়যন্ত্র করে বা কারো ইন্ধনে করে থাকে, সেটা অবশ্যই বেরিয়ে আসবে। মামলাটি গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে বলে জানান এই পুলিশ কর্মকর্তা। গুরুত্ব দিয়ে এবং নিবিড়ভাবে তদন্ত করছে। দীপু শিকদার, ২১শে টেলিভিশন, ঢাকা। বিস্ফোরক অধিদপ্তর। পাহাড় অশান্তির ঘটনায় উচ্চ ক্ষমতা সম্পন্ন তদন্ত কমিটি গঠন করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। বলেছেন, যারা আইন শৃঙ্খলার অবনতি ঘটাতে চায় তাদের ছাড় দেয়া হবে না। এদিকে ৩ পার্বত্য জেলায় সকাল থেকে চলছে ৭২ ঘন্টার সড়ক ও নৌপথ অবরোধ কর্মসূচি। প্রতিনিধিদের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। দুপুরে ঢাকা থেকে হেলিকপ্টারে রাঙামাটি আসেন ৩ উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী, এএফ হাসান আরিফ ও সুপ্রদীপ চাকমা। সেনানিবাসের প্রান্তিক হলে স্থানীয় রাজনৈতিক নেতা, সুশীল সমাজের প্রতিনিধি ও ব্যবসায়ী নেতাদের সাথে বৈঠক করেন। পরে সাংবাদিকদের সাথে কথা বলেন ২ উপদেষ্টা। এই যে ঘটনা ঘটছে, এই জন্য আমরা একটা উচ্চ ক্ষমতা সম্পন্ন একটা তদন্ত কমিটি গঠন করব। আইন শৃঙ্খলা কোনো অবস্থায় অবনতি হতে দেওয়া যাবে না। আমি আপনাদের সবাই সহযোগিতা চাচ্ছি। যারা আইন শৃঙ্খলা অবনতি করবে তাদের কোনো অবস্থায় আমরা ছাড় দিব না। সম্প্রীতি নষ্ট করতে বাইরে থেকেও ষড়যন্ত্র থাকতে পারে বলে মনে করছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা। আমরা সকলেই সম্প্রীতি চাই, কিন্তু কেন জানি না কোথাও একটা ছন্দপতন হচ্ছে, এবং ছন্দপতনের ব্যাপারে প্রত্যেকের মুখে একটি শব্দ উচ্চারিত হয়েছে, ষড়যন্ত্র। যে বাইরের থেকে একটা যেন ষড়যন্ত্র করা হচ্ছে যে আমাদের এই সম্প্রীতিকে নষ্ট করার জন্য।
বিকেলে খাগড়াছড়িতে সুধী সমাজ, রাজনৈতিক নেতা ও প্রশাসনের কর্মকর্তাদের সাথে বৈঠক করেন ৩ উপদেষ্টা। পরে সাংবাদিকদের সাথে কথা বলেন উপদেষ্টা হাসান আরিফ। ভিন্ন জায়গাকার ছবি এনে অন্যকে যেন দেখানো হচ্ছে বাংলাদেশে রাঙামাটিতে এটা ঘটেছে, খাগড়াছড়িতে এটা ঘটেছে, যে অপপ্রচার হয় সেটাকে কাউন্টার করছে যে না এগুলো অপপ্রচার। এদিকে শুক্রবার রাঙামাটি শহরের সহিংসতার ঘটনায় এখনও পুরোপুরি স্বাভাবিক হয়নি পরিবেশ। রাঙামাটিতে এখনও বহাল ১৪৪ ধারা, বন্ধ রয়েছে দোকানপাট, গণপরিবহন ও নৌযান চলাচল। তবে ইউপিডিএফের ডাকা সড়ক ও নৌপথ অবরোধের কোনো প্রভাব পড়েনি বান্দরবানে স্বাভাবিক জীবনযাত্রা। ৩ পার্বত্য জেলায় আইনশৃঙ্খলা রক্ষায় মাঠে রয়েছে পুলিশ, র্যাব, বিজিবি ও সেনাবাহিনী। সমর ইসলাম, ডেস্ক রিপোর্ট, ২১ টেলিভিশন। পাহাড়ে বহুমুখী ষড়যন্ত্র থেমে নেই, সেই সঙ্গে দেশকে অশান্ত করার বহুমুখী ষড়যন্ত্রও থেমে নেই বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম। বলেছেন, রাষ্ট্র সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বিষয়টি দেখছে। ফেনীর ছাগলনাইয়ার রাধানগর, দক্ষিণ আন্ধারমানিক এবং ফুলগাজীর জগৎপুরে বন্যা দুর্গত এলাকা পরিদর্শন করেন তথ্য উপদেষ্টা। সে সময় তিনি বলেন, পার্বত্য চট্টগ্রামে সরকারিভাবে ইন্টারনেট বন্ধ করার কোনো ঘটনা ঘটেনি, এরকম কোনো নির্দেশনাও দেয়া হয়নি। অল্প একটু যা সমস্যা হয়েছে তা ফুলিয়ে ফাঁপিয়ে প্রচার করা হচ্ছে। দেশ একটা সংকটকালের মধ্যে দিয়ে যাচ্ছে, সেই জায়গায় আমাদের কিন্তু সবাইকে সতর্ক থাকতে হবে এবং বাংলাদেশকে অশান্ত করার পরিকল্পনা কিন্তু অনেকেরই রয়েছে। যে আমরা এখানে দেখছি নানাভাবে এখানে পরিস্থিতি সংকট করার চেষ্টা করা হচ্ছে। তবে বাংলাদেশের মানুষ সতর্ক আছে এবং সরকারিভাবে সবগুলো বিষয়কে কিন্তু দ্রুত সময়ের মধ্যে অ্যাড্রেস করা হচ্ছে। দেশকে এগিয়ে নিয়ে যেতে ও জনগণের ভাগ্য পরিবর্তন করতে হলে শুধু সংস্কারের প্রস্তাব নয়, রাজনৈতিক অধিকার আদায় করতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিকেলে সিরাজগঞ্জের এনায়েতপুরে ঐতিহাসিক গণসমাবেশে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এ কথা বলেন। বিস্তারিত সুমাইয়া খানের রিপোর্টে। স্বৈরাচারকে বিদায়ে সব লক্ষ্য পূরণ হয়ে যায়নি, সামনে বাকি আরও অনেক পথ, আর সেই পথ পাড়ি দিতে ভোটের অধিকারও নিশ্চিত করতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। এই পথ যদি আমরা সঠিকভাবে পাড়ি দিতে পারি, তাহলে আমরা বাংলাদেশের মানুষের যে গণতান্ত্রিক অধিকার যেটিকে খর্ব করা হয়েছিল, সেই অধিকারকে আমরা পুনঃপ্রতিষ্ঠিত করতে সক্ষম হব। এ সময় তারেক রহমান বলেন, রাজনৈতিক মুক্তির পাশাপাশি জনগণকে অর্থনৈতিক মুক্তির পথও দেখাতে হবে। দেশের মানুষের রাজনৈতিক যে অধিকার সেটিকে যদি পুনঃপ্রতিষ্ঠিত করতে হয়, আমাদেরকে যদি বাংলাদেশের মানুষের মুক্তির যে মুক্তি, অর্থনৈতিক মুক্তি, সেটিকে যদি অর্জন করতে হয়, আমাদেরকে সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে। বিএনপির কাণ্ডারি তারেক রহমান বলেন, মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত বিএনপি আন্দোলন সংগ্রাম অব্যাহত থাকবে। ভবিষ্যতে এই দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবেন। সুমাইয়া খান, ডেস্ক রিপোর্ট, ২১ টেলিভিশন। বিচার বিভাগের দ্বৈত শাসন বিলোপ না হলে বিচারকদের প্রকৃত স্বাধীনতা নিশ্চিত হবে না বলে মন্তব্য করেছেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। জরুরি ভিত্তিতে বিচার বিভাগের জন্য পৃথক সচিবালয় করার প্রস্তাব দিয়ে বিচারক নিয়োগে নীতিমালা করারও কথা বলেন সৈয়দ রেফাত আহমেদ। আর ঢালাও মামলা দেওয়ার সংস্কৃতি থেকে বের হওয়ার আহ্বান জানিয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। বিস্তারিত শাকের আরজুর রিপোর্টে। গত ৫ আগস্টের পর বাংলাদেশের বিচার বিভাগের সকল বিচারকদের নিয়ে প্রথম আয়োজন প্রধান বিচারপতির। দেশের বিভিন্ন জেলা থেকে ২১০০ জন বিচারক অংশ নেন প্রধান বিচারপতির অভিভাষণ অনুষ্ঠানে। শুরুতেই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহতদের স্মরণে ১ মিনিট নীরবতা পালন করা হয়। এরপর নিম্ন আদালতের বিচারকরা তাদের দাবি তুলে ধরেন। প্রতিটি উপজেলার জন্য পৃথক আদালত নিশ্চিত করতে হবে। একটি সুনির্দিষ্ট মানদণ্ডের উপর ভিত্তি করে বিচারকদের বদলির ব্যবস্থা গ্রহণের বিনীত নিবেদন জানাচ্ছি। অনুষ্ঠানে অ্যাটর্নি জেনারেল বলেন, বুদ্ধিভিত্তিক দুর্নীতি ডিনামাইটের চেয়েও ধ্বংসাত্মক। বিগত সময়ে যেসব বিচারক ফ্যাসিজমের দোসর হিসাবে মানুষের অধিকার হরণে ভূমিকা পালন করেছেন, তারা এখন গুরুত্বপূর্ণ জায়গায় গুরুত্বপূর্ণ পোস্টিংয়ে রয়েছেন। এ বিষয় চলমান থাকলে জাতির কাছে ভুল মেসেজ যাবে।
দায়িত্ব নেয়ার পর প্রথমবার বিচারকদের মুখোমুখি হয়ে আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেন, বিচার বিভাগ সংস্কার করা জরুরি ও গায়েবী মামলার সংস্কৃতি থেকে বের হয়ে আসার কথা বলেন তিনি। বিচার বিভাগে যদি এমন কোনো বিচারক থাকেন যার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উঠে, এত খারাপ অভিযোগ, এত জঘন্য অভিযোগ বিচারালয় না বাংলাদেশের ঘরে ঘরে পৌঁছে যায় যে এই বিচারকের এই ধরনের বদনাম আছে, বিচারপতিরা যদি তাদের কাছে বিচার চাইতে আসে মানুষ, তারা বিব্রত বোধ করেন। কেন বিব্রত বোধ করেন আপনি? অনুষ্ঠানে প্রধান বিচারপতি বলেন, বিগত বছরগুলোতে বিচার বিভাগে নগ্ন হস্তক্ষেপ করা হয়েছে, যা মানুষের আস্থা নষ্ট করেছে। বিদ্যমান সমস্যাগুলোর মধ্যে প্রধান সমস্যা হচ্ছে নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগ কার্যকর রূপে পৃথক না হওয়া। উপযুক্ত কর্তৃপক্ষের সংজ্ঞায় পরিবর্তন এনে সুপ্রিম কোর্ট সচিবালয় তথা বিচার বিভাগীয় সচিবালয় প্রতিষ্ঠার পথে আইনগত কোনো বাধা থাকবে না। দেশে ৪২ লাখ মামলা বিচারাধীন উল্লেখ করে বিচারক সংকট ও বিচার বিভাগের দুর্নীতি রোধে জিরো টলারেন্সের কথা বলেন প্রধান বিচারপতি। ফৌজদারি মামলার তদন্ত কাজ যেন দীর্ঘদিন ঝুলে না থাকে, পুলিশকে সে ব্যাপারে আন্তরিক হতে হবে। আমরা দেখেছি চাঞ্চল্যকর সাগররুনি হত্যাকাণ্ডের তদন্ত রিপোর্ট প্রদানের জন্য ইতিমধ্যে ১১১ বার সময় নেওয়া হয়েছে। সুপ্রিম কোর্টের বিচারপতি নিয়োগে আইন করার কথাও বলেন প্রধান বিচারপতি। শাকেরা আরজু, ২১ টেলিভিশন, ঢাকা। নিচ্ছি সংবাদ বিরতি, যখন ফিরছি তখন থাকছে। এবারও দুর্গাপূজায় ভারতে যাচ্ছে ইলিশ। সুনামগঞ্জে পাচারের সময় ৮৮৫ কেজি আটক। আবারও আমন্ত্রণ ২১ সংবাদে। সুনির্দিষ্টভাবে জামায়াতের যারা ক্ষতি করেছে তাদের শাস্তির আওতায় আনা হবে বলে মন্তব্য করেছেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। সিরাজগঞ্জ জেলা জামায়াত আয়োজিত রোকন সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে ডাক্তার শফিকুর রহমান আরও বলেন, দেশের সংস্কার আনতে অন্তর্বর্তী সরকারকে পর্যাপ্ত সময় দিতে হবে। শুধু তাই নয়, শেখ হাসিনা ও তার সহযোগীদের সকল অপকর্মের বিচারও প্রচলিত আইনে হবে। আওয়ামী লীগকে ক্ষমা করে দেয়া বলতে আইন হাতে না তুলে নেয়ার কথা বলা হয়েছে বলেও মন্তব্য করেন জামায়াতের আমির। প্রতিশোধ প্রতিহিংসার জন্ম দেয়, যুগ যুগ ধরে এটা চলতে থাকে। আমরা চাই এই নোংরা কাজের এখানেই পরিসমাপ্তি ঘটুক। তবে ন্যায় এবং ইনসাফের দাবি হচ্ছে, যিনি যে অপরাধ করেছেন নির্দিষ্ট অপরাধের জন্য তাকে শাস্তি পেতে হবে। মৎস্য উপদেষ্টার অবস্থান উল্টে দিলেন বাণিজ্য উপদেষ্টা। দুর্গাপূজায় এবার ইলিশ যাবে ভারতে, তাও আবার ১০০-৫০০ টন নয়, ৩,০০০ মেট্রিক টন ইলিশ রপ্তানির সিদ্ধান্ত নিয়েছে সরকার। বিস্তারিত সঞ্জয় অধিকারীর রিপোর্টে। মানুষকে না খাইয়ে বাইরে পাঠানো আমি কোনো মতে অ্যাপ্রুভ করি না। পট পরিবর্তনের পর অনেকটা আবেগেই এমনটা বলেছিলেন অন্তর্বর্তী সরকারের মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা। কিন্তু দুর্গাপূজায় ইলিশ পেতে মরিয়া ছিলেন কলকাতার মৎস্য ব্যবসায়ীরা। চিঠি পাঠালেন, পুজোয় ইলিশ চাই চাই। আমরা বিভিন্ন দফতরে ইমেল পাঠিয়েছি, কমার্স সচিব, তারপর অ্যাডভাইজার তহিদ সাহেব, সবাইকে চিঠি পাঠিয়েছি যাতে প্রত্যেক বছর মতো এই বছরও ওনারা আমাদেরকে পুজো উপলক্ষে ইলিশ মাছ দেয়। অতঃপর অবস্থান বদল হলো ঢাকার। এবারও ইলিশ যাবে ভারতে। মৎস্য উপদেষ্টার আবেগী সিদ্ধান্ত উল্টে দিয়ে বাণিজ্য মন্ত্রণালয় জানালো, দুর্গাপূজা উপলক্ষে এবার ৩,০০০ মেট্রিক টন ইলিশ রপ্তানি হবে। দুর্গাপূজা উপলক্ষে বেশ কয়েক বছর ধরে ভারতে ইলিশ রপ্তানি হয়। সঞ্জয় অধিকারী, ২১ টেলিভিশন, ঢাকা। এদিকে সুনামগঞ্জের সীমান্ত এলাকা দিয়ে বাংলাদেশ থেকে ভারতে পাচারের সময় বিপুল পরিমাণ ইলিশ মাছ আটক করেছে বিজিবি। সকালে দোয়ারা বাজার বিওপির টহল দল অভিযান চালিয়ে ৮৮৫ কেজি ইলিশ মাছ আটক করে। আটক করা মাছের বাজার মূল্য ২২ লাখ টাকা। তবে বিজিবির উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার কারণে কাউকে আটক করা সম্ভব হয়নি। জব্দ করা মাছ কাস্টমসে জমা দেয়া হবে জানিয়ে বিজিবি বলছে, সীমান্তের নিরাপত্তা রক্ষা ও চোরাচালান রোধে অভিযান অব্যাহত রয়েছে।
জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৯তম অধিবেশনে যোগ দিতে নিয়মিত বাণিজ্যিক ফ্লাইটে ২৩ সেপ্টেম্বর ঢাকা ছাড়বেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তবে বিগত সময়ের মতো থাকছে না সফরকারীদের বিশাল বহর। ২৭ সেপ্টেম্বর অধিবেশনে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা। কথা বলবেন বাংলাদেশে ঘটে যাওয়া অভূতপূর্ব গণঅভ্যুত্থান প্রসঙ্গে। বিস্তারিত থাকছে নাহিদ সিরাজি নিম্নির প্রতিবেদনে। জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগদানের বিগত সময়ের চিত্র পাল্টে এবার ছোট বহর নিয়ে নিউ ইয়র্ক যাচ্ছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। প্রধান উপদেষ্টার অধিবেশনে যোগদান প্রসঙ্গে বিস্তারিত জানাতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এই ব্রিফিং, যেখানে উঠে আসে সাম্প্রতিক নানা বিষয়াবলীও। ২৪ সেপ্টেম্বর হতে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন জানান, এবার প্রধান উপদেষ্টার সফরসঙ্গী হিসেবে যাবেন মাত্র ৫৭ জন। গতবারে ১৪৬ তুলনায় এবার 57 এই হলো আমাদের সংখ্যাটা এবার। তার মধ্যে বড় অংশ কিন্তু নিরাপত্তা এবং প্রেস। আমি আপনাদেরকে এটুকু বলতে পারি যে একেবারেই নিতান্ত প্রয়োজন যারা, শুধু তারাই যাবেন। নিউ ইয়র্কে প্রধান উপদেষ্টার সাথে বিভিন্ন দেশের নেতাদের দ্বিপাক্ষিক বৈঠকের কথা রয়েছে, তবে ভারতের প্রধানমন্ত্রীর সাথে হচ্ছে না বৈঠক। জনাব মোদি একটু আগে চলে আসছেন আর আমাদের চিফ অ্যাডভাইজার একটু দেরিতে যাচ্ছেন, কাজেই তাদের ওখানে দেখা হওয়ার সম্ভাবনা নেই বলেই মনে হচ্ছে। অধিবেশনে রোহিঙ্গা সংকট সমাধানে আন্তর্জাতিক সহায়তা চাওয়ার পাশাপাশি অশান্ত পাহাড় নিয়ে সরকারের প্রচেষ্টার কথাও তুলে ধরা হবে। রোহিঙ্গা প্রসঙ্গে অবশ্যই আন্তর্জাতিক পর্যায়ে গিয়ে আসলে আমাদের স্ট্র্যাটেজির চেয়ে বরং তাদের যে চাপ প্রয়োগ করতে হবে, তাদের যে এখানে আরও অর্থ প্রদান করতে হবে তাদের আপকিপের জন্য, এই জিনিসগুলোর উপরে আমরা বেশি গুরুত্ব দেবো। এটার একমাত্র সমাধান হচ্ছে তাদের নিজ দেশে ফেরত যাওয়া, এবং তারাও ফেরত যেতে চায়, আমরাও চাই যে তারা ফেরত যাক। সেই পরিবেশ সৃষ্টি করতে হবে। বাংলাদেশ সবসময় ফিলিস্তিনের পাশে জানিয়ে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, জাতিসংঘের এই অধিবেশনেও গাজার পক্ষে সমর্থন পুনর্ব্যক্ত করা হবে। ইসরায়েলের বিপক্ষে এবং ফিলিস্তিনদের পক্ষে থেকেছে এবং সেটাই থাকবে। নাহিদ সিরাজি নিম্মি, ২১ টেলিভিশন, ঢাকা। এর সাথে শেষ করছি ২১ সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনামগুলো আরও একবার। বায়তুল মোকাররমে হামলার নেতৃত্বে সাবেক খতিব, লোক আনা হয় গোপালগঞ্জ থেকে, ৬০০ জনের বিরুদ্ধে মামলা। পাহাড় অশান্তির ঘটনায় উচ্চ ক্ষমতা সম্পন্ন তদন্ত কমিটি গঠন, অস্থিতিশীলকারীদের কোনো ছাড় নয়। দেশকে এগিয়ে নিতে শুধু সংস্কারের প্রস্তাব নয়, রাজনৈতিক অধিকার আদায় করতে হবে বললেন তারেক রহমান। বিচার বিভাগের জন্য পৃথক সচিবালয়ের প্রস্তাব প্রধান বিচারপতির, বিচারক নিয়োগে করা হবে নীতিমালা। দর্শক, সর্বশেষ সংবাদ জানতে ডায়াল করুন 2021 নম্বরে, ভিজিট করুন 21-tv.com এই ওয়েবসাইটে। ফেসবুকে ভিজিট করতে পারেন www.facebook.com/2124 অনলাইন। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/21etv চ্যানেলে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ রাত 10টা 55 মিনিটে দেখার আমন্ত্রণ রইল। 21-এর সাথেই থাকুন।